প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে জাবেদা অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর জার্নাল অধ্যায়ের বোর্ড কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি। তো জাবেদা আজকের এই ক্লাসটা জাবেদার শেষ ক্লাস এবং এই ক্লাসের পরে আমরা পরীক্ষা নিব। আশা করছি যারা এই আগের ক্লাসগুলো সম্পূর্ণভাবে দেখছেন এবং এই ক্লাসগুলো সম্পূর্ণভাবে দেখতে পাবেন এবং বুঝতে সক্ষম হবেন, তারাই শুধুমাত্র আজকের ক্লাসটি শেষ করার মাধ্যমে তার জাবেদার ক্লাসগুলো শেষ হবে। তো সর্বপ্রথম আমরা জাবেদার যে ক্লাসগুলো নিয়ে উপস্থিত হচ্ছি সেই ক্লাসগুলো আপনারা দেখবেন এবং যা যা আপনারা বুঝেন না কমেন্ট করবেন। এরপর আমরা একটা পরীক্ষা নিব, ওই পরীক্ষার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে আপনারা কত পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছেন। এরপরের উপর ভিত্তি করে আমরা কি করব, পরবর্তী কাজগুলো সংগঠিত করব। তো সর্বপ্রথম মিস্টার কামাল, জনাব কামাল স্টার্টেড শুরু করলেন হিজ ওন ডেলিভারি সার্ভিস, তার নিজের ডেলিভারি বিতরণ সেবা, ওন ডেলিভারি সার্ভিস বিতরণ সেবা অন জানুয়ারি 1, 2022 মানে প্রথম জানুয়ারির 2020, পয়লা জানুয়ারি 2020। এক নম্বর, মিস্টার কামাল ইনভেস্টেড, জনাব কামাল বিনিয়োগ করলেন টাকা 30,000, 30,000 টাকা ক্যাশ নগদে ইন দ্য বিজনেস, ব্যবসার মধ্যে। অর্থাৎ জনাব কামাল ব্যবসার মধ্যে নগদে 30,000 টাকা কী করলেন, ইনভেস্ট করলেন। তাহলে জনাব কামাল যখন ব্যবসায়ের মধ্যে নগদে 30,000 টাকা ইনভেস্ট করলেন তখন ব্যবসায়ের কী বেড়ে গেল, ব্যবসায়ের নগদান বেড়ে গেল। তাহলে আমরা জানি ব্যবসায়ের নগদান বেড়ে গেলে নগদান হিসাব ডেবিট, ব্যবসায়ের নগদান বেড়ে গেলে নগদান হিসাব ডেবিট, এবং যার মাধ্যমে বা যেটার মাধ্যমে নগদান প্রাপ্তি হলো সে বা প্রদান হলো তা হচ্ছে কি প্রাপ্তি অথবা প্রদান হলো, তা হচ্ছে তার বিপরীত। তাহলে নগদ পাইছে আমরা কির মাধ্যমে, ইনভেস্টের মাধ্যমে। তাহলে ইনভেস্ট যখন আমরা অ্যান্টির মধ্যে লিখব তখন আমরা এটাকে লিখব ক্যাপিটাল বা মূলধন। আমরা জানি যে ব্যবসায়ের মধ্যে যখন ইনভেস্ট করা হয় তখন ব্যবসায়ের মূলধন বাড়ে। এই জন্য নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্যাশ হিসাব ডেবিট, ক্যাপিটাল হিসাব ক্রেডিট, ক্যাশ হিসাব ডেবিট, ক্যাপিটাল হিসাব ডেবিট। আমরা তো এই পর্যন্ত ক্লিয়ার। আর যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে আসবেন। তো আমরা আগে সর্বপ্রথম জাবেদার গড়গুলো করব, ঠিক আছে? কারণ জাবেদার গড়গুলো যদি না করি তাহলে আমরা বুঝবো না কিভাবে কি হয়েছে। জাবেদার গড়গুলো করব। জাবেদার 5টা গড় হয়, জাবেদার গড় হয় 5টা। সারি নির্দিষ্ট ডেট অনুযায়ী, সারি নির্দিষ্ট মানে আপনার যে যতগুলো অ্যান্টি আছে অতগুলা সারি দিবেন। আপনি সারি দিবেন পরে আগে সর্বপ্রথম উপরে একটা সারি দিবেন যেখানে ডেট, এক্সপ্রেশন, রেফারেন্স, ডেবিট অ্যান্ড ক্রেডিট, অর্থাৎ 5টা গড় করবেন। প্রথম গড়ে তারিখ, তারপরের গড়ে বিবরণ, তারপরের গড়ে খতিয়ান পৃষ্ঠা, তারপরের গড়ে হচ্ছে কি ডেবিট ক্রেডিট, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আমাদের প্রথম ডেটের যে অ্যান্টিটা ছিল সেটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ হচ্ছে আমরা জানি যখন ব্যবসায়ের মধ্যে কী করা হয়, ব্যবসায়ের মধ্যে যখন বিনিয়োগ করা হয় তখন কী বাড়ে, মূলধন বাড়ে। আর যখন মূলধন বেড়ে যায় বা ব্যবসায়ের টাকা বেড়ে যায়, নগদ বেড়ে যায়, তখন সেটা হয় কি ক্রেডিট, ডেবিট। আর যখন কমে যায় তখন হয় ক্রেডিট। এবং যার মাধ্যমে বা যেটার মাধ্যমে প্রাপ্তি বা প্রদান হলো সেটা হচ্ছে কি তার বিপরীত, নগদের বিপরীত। তাহলে নগদ যদি ডেবিট হয় তাহলে ক্যাপিটাল হতো ক্রেডিট, আর নগদ যদি ক্রেডিট হতো তাহলে ক্যাপিটাল হতো কি ডেবিট। এটাই সাধারণ, ঠিক আছে? এরপরে আমরা পরবর্তী এন্ট্রিতে যাচ্ছি। পরবর্তী এন্ট্রিটা হচ্ছে 2 নম্বর ডেটের। তো 2 নম্বর ডেট, পারচেস আ ভ্যান, একটি ভ্যান ক্রয় করা হলো ফর ডেলিভারির জন্য বা বিতরণের জন্য ফর টাকা 15,000, 15,000 টাকা দিয়ে একটি ভ্যান ক্রয় করা হলো কী করার জন্য, বিতরণ সেবার জন্য। পেইড টাকা অন ক্যাশ, পেইড টাকা 5,000 অন ক্যাশ, মানে ক্যাশে কি 5,000 টাকা কী করা হলো, বিতরণ করা হলো। ক্যাশে 5,000 টাকা দেওয়া হলো, মানে নগদে 5,000 টাকা দেওয়া হলো, নগদে 5,000 টাকা দেওয়া হলো। অ্যান্ড সেন্ড আ নোট পেয়েবল ফর দ্য রিমাইন্ডিং ব্যালেন্স, বাকিগুলো নোট পেয়েবলের মাধ্যমে প্রদান করা হলো, বাকিগুলো নোট পেয়েবলের মাধ্যমে প্রদান করা হলো। আমরা এটা দিয়ে আরেকটা ক্লাস নিয়েছি, তো এই জন্য এই যেগুলো আমরা মুছে দিচ্ছি ওগুলো আপনারা ভাববেন যে নাই, ঠিক আছে? তাহলে পারচেস আ ভ্যান, এই দেখেন একটি ভ্যান 15,000 টাকা দিয়ে ক্রয় করা হলো, 5,000 টাকা নগদে দিল, বাকিগুলো কী বললো, বাকিগুলো বললো নোট পেয়েবলের মাধ্যমে
দেওয়া হবে। অর্থাৎ নোট পেয়েবলটা তো আমরা পূর্ববর্তী ক্লাসে বুঝাইছি, যারা পূর্ববর্তী ক্লাসগুলো করার নাই অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো করে এরপরে এই ক্লাসটা করতে আসবেন, না হলে ধারাবাহিকভাবে আমরা ধারাবাহিকতা দিয়ে রাখছি, যারা ধারাবাহিকভাবে আসছেন তারাই শুধুমাত্র এই ক্লাসগুলো করবেন। আর যারা ধারাবাহিকভাবে আসেন নাই, নতুন আসছেন, আমি বলবো আপনারা আগে পূর্ববর্তী ক্লাসটা করে আসেন, এরপরে আজকের এই ক্লাসটা করিয়েন। হ্যাঁ, তাহলে নগদান এখানে কি বলছে, নগদে 5,000 টাকা দেওয়া হলো, অর্থাৎ নগদে যখন 5,000 টাকা দিছে আমাদের ব্যবসায় কি কমে গেল, নগদ ক্রয় করে। এই দেখেন ব্যাংক ক্রয় করা হয়েছে, তাহলে ব্যবসায় নগদ দেওয়ার কারণে কি হচ্ছে, 5,000 টাকা নগদ কমে গেছে। তাহলে যখন নগদ কমে যাবে তখন নগদ ক্রেডিট। তাহলে আমরা ধরে নিলাম যখন নগদ কমে গেছে, নগদান কি হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেছে। এবার যার মাধ্যমে বা যেটার মাধ্যমে নগদ ক্রেডিট হলো, প্রাপ্তি বা প্রদান হলো, ক্রেডিট না প্রাপ্তি বা প্রদান হলো, তাহলে আমাদের যেখানে প্রদান করা হইলাম, তাহলে কী হয়েছে, দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছে। যার মাধ্যমে বা যেটার মাধ্যমে নগদ কী হলো, প্রদান করা হলো, যার মাধ্যমে বা যেটার মাধ্যমে নগদ প্রদান করলো সেটা হবে নগদের বিপরীত। তাহলে নগদ যেহেতু ক্রেডিট হয়েছে, ভ্যান ক্রয় করার কারণে নগদ ক্রেডিট হয়েছে, তাহলে ভ্যান হিসেব ডেবিট 15,000 টাকা। এই ভ্যান হিসেব ডেবিট 15,000 টাকা, এটা ডিরেক্ট চলে গেছে। এই ডেবিটের সাথে আর কোনো কাজ নেই আমাদের, কিন্তু ক্রেডিটের সাথে একটু কাজ আছে। দেখেন পেইড টাকা 5,000, এখানে 15,000 টাকার 5,000 টাকা দিচ্ছেন নগদে, বাকি নোট পেয়েবল ফর দ্য রিমাইন্ডিং ব্যালেন্স, বাকিগুলো নোট পেয়েবলের জন্য রাখা হয়েছে। তাহলে নোট পেয়েবলের জন্য রাখা হয়েছে কত হাজার টাকা, 10,000 টাকা। তাহলে এখানে আমাদের দুইটা কাজ হবে, একটা কাজ হচ্ছে ক্যাশ হিসাব ক্রেডিট 5,000 টাকা, নোট পেয়েবল মানে নোট পেয়েবল অর্থ কি, নোট পেয়েবল ফর দ্য রিমাইন্ডিং ব্যালেন্স, মানে বাকি টাকার জন্য নোট পেয়েবল দেওয়া হয়েছে। তাহলে এই নোট পেয়েবলটা হবে কি, নোট প্রাপ্তি, নোট পেয়েবল অর্থ নোট প্রাপ্তি, নোট পেয়েবলটা হবে কি ক্রেডিট। তাহলে ক্রেডিটে 15,000, ডেবিটে 15,000, মনে রাখতে হবে ডেবিটে যতগুলো অ্যামাউন্ট লিখবেন ক্রেডিটে অবশ্যই অতগুলো অ্যামাউন্ট লিখবেন, এই অ্যামাউন্টগুলো যাতে মিল থাকে। আর যদিও একটা এন্ট্রির মধ্যে বেশ কম থাকে, ধরেন একটা এন্ট্রি কিন্তু 2-3ভাবে গিয়ে এরপরে অ্যাডজাস্টিং এন্ট্রির সাথে মিলে হয়, ওটা হচ্ছে আলাদা হিসাব, আমরা পুরো অঙ্কটা করলে আজকে বুঝে যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম, তাহলে আমরা পাইলাম ব্যান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট এবং নোট পেয়েবল ক্রেডিট। এ দেখেন ব্যান হিসাব ডেবিট 15,000 টাকা, ক্যাশ হিসাব ক্রেডিট 5,000 টাকা এবং নোট পেয়েবল ক্রেডিট কত হাজার টাকা, 10,000 টাকা। তাহলে আমরা তো এই পর্যন্ত বুঝলাম, তাই না? এবার আসেন আমরা পরবর্তী ডেটে যাচ্ছি। পরবর্তী ডেটটা হচ্ছে 5 নম্বর ডেট। আমি বলে রাখি, আমরা দেখতেছি আসলে আপনারা মনে করেন যে আপনারা কোনো ভিডিও অফলাইন ডাউনলোড করলে আমরা বুঝবো না। আসলে আমরা যে ইউটিউব স্টুডিও চালাই ওর কাজই হচ্ছে কোথায় কী হচ্ছে আপনার অ্যাকাউন্টে ওই জিনিসটা শো করা। আপনারা অনেকে প্রায় 4-5 জনের বেশি 5+ দেখাচ্ছে, মানে 5 জনের বেশি ভিডিওগুলো অফলাইন ডাউনলোড করছেন। আমি এতে আপনাদেরকে কিছু বলবো না যদি আপনারা আমার সাথে কমিটেড, কারণ হচ্ছে আপনাদেরকে আমি যে কথার ভিত্তিতে বা যে নীতিগুলোর ভিত্তিতে ক্লাসে অ্যাড করছি বা ক্লাসের লিঙ্কগুলো দিচ্ছি, ওই নীতি যদি ঠিক না থাকে তাহলে তো আমার কষ্টের কোনো লাভই নাই। আমি যে এই ক্লাসগুলো রেডি করছি, এই ক্লাসগুলো করার জন্য নোট করছি, বইটা ঘাঁটছি, এরপরে হচ্ছে এই আমার যে মেধা শ্রমটা কাজে লাগাচ্ছি, এটা যদি আপনাদের কাছে মূল্যহীন হয় তাহলে তার আমার কিছু করার নেই। তারপরেও আমি বলবো আমাদের একটা ছাত্র প্রিয়ন্তী সেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সে অত্যন্ত ভালোভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, তার জন্য দোয়া রইল। সে আমাকে অফলাইনে SMS দিয়ে বলছেন, আমি তার জন্য দোয়া করছি যেন সে অন্তত গোল্ডেন A+ পায় ইনশাল্লাহ, যাতে সে 4 পয়েন্ট ফুল পায়, তার জন্য এই দোয়া রইল। তবে আমি 100% সিউরিটি দিচ্ছি যদি কেউ আমার ক্লাসগুলা পূর্ণভাবে ফলো করে বা অনুসরণ করে তাহলে সে অ্যাকাউন্টিংয়ে A+ তার মিস হবে না, এটাই শিওর। আর আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা তো সাবস্ক্রাইব করবেনই, এবং আপনাদের ঘরের অথবা অনেকেই আছেন বিবাহিত, আমার এখানে অনেকেই বলতেছেন, আমি দেখছি যে কাজের কারণে সময় পায় না, এই জন্য ডাউনলোড করে রাখি। আপনি ডাউনলোড করেন, সমস্যা নাই, তবে আমাদেরকে আমাদের 5-6টা সাবস্ক্রাইব নিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা অনলাইনে ক্লাসগুলো করতে পারি। অনলাইনে ক্লাস করার যে আনন্দ ওইটা ভাষায় বুঝিয়ে বলা যায় না। হ্যাঁ, তাহলে অনেকে অফলাইন ভিডিও ডাউনলোড করেন এখনও, আমি এখন না করার জন্য অনুরোধ করছি, এরপরে আপনারা করেন, সমস্যা নেই। যখন আমাদের লাইভে আসার মতো অ্যাভিলিটি হয়ে যাবে তখন আপনারা ইচ্ছে মতো করেন, কারণ তখন আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা তখন লাইভে আসতেছি। এখন ইউটিউবে একটা জিনিস দেখে যে হচ্ছে আপনি কী পরিমাণ
কী পরিমাণে আপনার ভিডিওগুলো অনলাইনে দেখা হচ্ছে ওইটার উপর নির্ভর করে এবং সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আপনাকে ইউটিউব লাইভ দিবে, এর আগে আপনাকে লাইভ দেয় না, এই হলো সমস্যা আর কি। আচ্ছা যাক, এরপর আমরা 5 নম্বর যাচ্ছি, পেইড টাকা 750 ফর দ্য অফিস রেন্ট অন দ্য মান্থ, অর্থাৎ অফিস ভাড়ার জন্য 750 টাকা দেওয়া হলো এই মাসের অফিস ভাড়ার জন্য 750 টাকা দেওয়া হলো। তাহলে এটা তো খুব সহজ, আমার মনে হয় এইখানে একজনও নাই যারা আমার ধারাবাহিকভাবে ক্লাসগুলো করছেন পারেন না, একজনও নাই। লাইভ ক্লাস হলে দেখেন কত সুন্দর হইতো না, লাইভ ক্লাস হলে আপনাদেরকে এখন জিজ্ঞেস করতাম আপনারা অ্যান্সার দিয়ে দিতেন, আমার কষ্ট কম তো আপনাদেরও বুঝতেন, অভিজ্ঞতা হইতো, এই জন্য আপনাদের কাছে হেল্প চাচ্ছি আর কি। যাই হোক, তাহলে আমাদের যেহেতু 750 টাকা কী দেওয়া হলো, নগদে দেওয়া হলো, নগদে 750 টাকা দেওয়ার কারণে আমাদের নগদান কমে গেল। যখন নগদান আমাদের কমে গেল তখন কি হলো, নগদান কমে যাওয়ার কারণে আমাদের নগদ নগদান কমে গেলে নগদ ক্রেডিট, কারণ আমরা কি বলছি, নগদান যদি কমে তাহলে নগদান ক্রেডিট, নগদান যদি বাড়ে তাহলে নগদান ডেবিট। তাহলে নগদান যেহেতু কমে গেছে সেহেতু নগদ ক্রেডিট, তাহলে নগদ যার মাধ্যমে বা যেটার মাধ্যমে নগদ ক্রেডিট হয়েছে তা হবে নগদের বিপরীত। যেহেতু অফিস রেন্ট অর্থাৎ অফিস ভাড়ার মাধ্যমে নগদান হয়েছে কি ক্রেডিট, তাহলে অফিস ভাড়া হয়ে যাবে ডেবিট। তাহলে আমরা কি পেয়েছি, নগদান ক্রেডিট অফিস রেন্ট ডেবিট, নগদান ক্রেডিট অফিস রেন্ট ডেবিট। দেখেন অফিস রেন্ট ডেবিট 750 টাকা, নগদান ক্রেডিট 750 টাকা। এই পর্যন্ত আমরা ক্লিয়ার, তাই না? এরপর আমরা যাচ্ছি 7 নম্বর এন্ট্রিতে। এই এন্ট্রিটা অত্যন্ত ঘুরানো প্রাচীন একটি এন্ট্রি, ঠিক আছে? তো 7 নম্বর এন্ট্রি কী বলছে, 7 নম্বর এন্ট্রিতে বলা হয়েছে পারফর্মড সংগঠিত হয়েছে টাকা 3200 টাকা সংগঠিত হয়েছে অফ সার্ভিস সেবা অন অ্যাকাউন্ট বাকিতে, অর্থাৎ বাকিতে, মানে বাকিতে 3200 টাকা সেবা প্রদান করেছেন আপনি। যখন আপনি দেখেন বাকিতে আপনি 3200 টাকা সেবা প্রদান করলেন, তখন আপনার একজন দেনাদারের সৃষ্টি হলো। কিন্তু যখন আপনি এই অন অ্যাকাউন্ট শব্দটা না থাকতো, আমি এই জন্য এটাকে ঘর করে রাখছি যাতে আপনাদেরকে বোঝানো যায়, যখন আপনি অন অ্যাকাউন্ট শব্দটাই না থাকতো তাহলে কী হতো, নগদে দিয়েছেন, আপনার নগদান বেড়ে যাইতো, নগদান বেড়ে যাইতো না, আলটিমেটলি আপনার নগদান বেড়ে গেলে নগদান ডেবিট হয়ে যাইতো। যেহেতু এখানে নগদে দেয় নাই, উনি কী হয়েছে, একজন দেনাদারের তৈরি হয়েছে, তাহলে দেনাদার ডেবিট, তাহলে দেনাদার ডেবিট। অর্থাৎ দেনাদার যখন টাকাটা দিবে তখন সে কী হয়ে যাবে, নগদ হয়ে যাবে না, এটা কী আসবে, নগদে চলে আসবে। তাহলে সেবা প্রদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, সেবা প্রদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট। এই কোনো অ্যান্টি যদি আপনারা না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্টিগুলো বুঝিয়ে দিব, ইনশাল্লাহ। যারা বুঝেন নাই অবশ্যই আমাদেরকে SMS করবেন। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কি ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়েছে, কারণ হচ্ছে কী হচ্ছে, আপনি সেবা প্রদান করার কারণে আপনার কী হয়েছে, উনি টাকাটা দেয় নাই, একদম দেনাদারের সৃষ্টি হয়েছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ দেনাদার হিসেব ডেবিট কত টাকা, 3200 টাকা, এবং সার্ভিস রেভিনিউরে কত টাকা, 3200 টাকা। অর্থাৎ ডেবিটে যা থাকবে ক্রেডিটও তাই হবে, কমানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে? নির্দিষ্ট কোনো অ্যান্টি না হলে বা নির্দিষ্ট নিয়মের ভিতরে না পড়লে সেটা হচ্ছে ভিন্ন কথা, অ্যাডজাস্টিং অ্যান্টি দিয়ে মিলানো যায়। তবে এখানে তো অ্যাডজাস্টিং অ্যান্টি নাই, হ্যাঁ, এখানে কিন্তু অ্যাডজাস্টিং অ্যান্টি আছে, ঠিক এই অ্যান্টিটার বিপরীতে অ্যাডজাস্টিং অ্যান্টি আছে, আমরা দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই অ্যান্টির ভিতরে অ্যাডজাস্টিং অ্যান্টি আছে, কারণ একটা বোর্ড কোশ্চেন, মানসম্মত কোশ্চেন, এটা একটি মানসম্মত কোশ্চেন, আমি আপনাদেরকে বলছি। তাহলে আমরা কী পাইছি, দেনাদার হিসাব ডেবিট, সেবা প্রদান ক্রেডিট, বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপরে আমরা পরবর্তী ডেটে যাচ্ছি 14 নম্বর, পারচেস আর সাপ্লায়ার। একটি সাপ্লায়ার ক্রয় করা হলো বা মণিহারি ক্রয় করা হলো 700 টাকায় অন অ্যাকাউন্ট বাকিতে। দেখেন বাকিতে মণিহারি ক্রয় করা হলো, তাহলে আমরা কি বলছি, আমরা পূর্ববর্তী ক্লাসে বলছি যারা স্থায়ী সম্পত্তি, ব্যবসায় যখন ব্যবহারের উদ্দেশ্যে কোনো স্থায়ী সম্পত্তি অথবা সাময়িক সম্পত্তি ক্রয় করা হবে, কোনো স্থায়ী সম্পত্তি অথবা সাময়িক সম্পত্তি ক্রয় করা হবে, সেটা কী হবে, ডেবিট হবে। এটা চোখ বন্ধ করে ডেবিট হবে। দেখেন এইটার আবার একটি সাইন্টিফিক ব্যাখ্যা আছে, সাইন্টিফিক ব্যাখ্যাটা হচ্ছে এই ডেবিট হওয়ার তো একটা কারণ থাকতে পারে। এই ডেবিট হওয়ার কারণটা হচ্ছে আপনি যখন ব্যবসায়ের মধ্যে
কত, এই যে কোনো কিছু স্থায়ী সম্পত্তি ক্রয় করলেন, তখন আপনার ব্যবসায়ের আলটিমেটলি ব্যবসায়ের নগদানটা কমে গেল, তাই না? ব্যবসায়ের নগদান কমে গেল না? ব্যবসায়ের নগদান কমে যাওয়ার কারণে আপনার কি হলো, নগদান ক্রেডিট হলো। আর যার মাধ্যমে অর্থাৎ সাপ্লায়ারের মাধ্যমে কি হলো, নগদান কমে গেল। সাপ্লাইয়ের মাধ্যমে যেহেতু নগদান কমে গেল, সেহেতু সাপ্লায়ার হিসাব ডেবিট, সাপ্লায়ার হিসাব ডেবিট, নগদান হচ্ছে ক্রেডিট, সাপ্লায়ার হিসাব ডেবিট, নগদান হচ্ছে ক্রেডিট। আর আমরা বলছি যে কোনো কিছু, যে কোনো স্থায়ী সম্পত্তি অথবা যে কোনো সম্পত্তি ব্যবসার ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করলেই তা হবে কি, ডেবিট। অর্থাৎ কি, পারচেস সাপ্লায়ার হিসাব ডেবিট, সাপ্লায়ার ডেবিট। আর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, যেহেতু পাওনা দ্বারা সৃষ্টি হয়েছে, বাকি থেকে কারণে পাওনা দ্বারা সৃষ্টি হয়েছে, তাহলে সাপ্লায়ার হিসাব ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল, ক্রেডিট। আমরা দেখি ঠিক আছে কিনা। সাপ্লায়ার হিসাব ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল, ক্রেডিট। সাপ্লায়ার হিসাব ডেবিট 700 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 700 টাকা। ঠিক আছে তো? হ্যাঁ, এরপর আমরা পরবর্তী এন্ট্রিতে যাচ্ছি। পরবর্তী এন্ট্রি হচ্ছে 14 নম্বর এন্ট্রি। এই আমরা এই পাশে যে নাম্বারগুলো দিয়েছি এগুলো সিরিয়াল নাম্বার না, এগুলো কিন্তু হচ্ছে আপনার ডেট মানে তারিখ। তাহলে রিসিপ্ট মানে গ্রহণ করা হলো টাকা 1200 টাকা গ্রহণ করা হলো অফ সার্ভিস প্রোভাইডেড, সেবা প্রদান করার কারণে দেখেন প্রোভাইডেড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তবে যখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আসে অর্থাৎ ওই জিনিসটা পূর্বে সংগঠিত হয়েছে, এখন এই কথাটা বলা হচ্ছে, অর্থাৎ সেবা পূর্বে প্রদান করা হয়েছে। দেখেন এখানে 7 নম্বর তারিখের দিকে আপনারা একটু লক্ষ্য করেন, 7 নম্বর তারিখের দিকে, 7 নম্বর তারিখে কি আপনারা দেখতে পাচ্ছেন না, যে বাকিতে কী হচ্ছে, বাকিতে 3200 টাকা সেবা প্রদান করা হয়েছে। কয় তারিখে? 7 তারিখে। এখানে কি বলছে, রিসিভ টাকা 1200 ফর সার্ভিস প্রোভাইডেড, 1200 টাকার গ্রহণ করা হয়েছে সেবা প্রদান করার জন্যে অন 7 জানুয়ারি, মানে 7 জানুয়ারি যে সেবা প্রদান করা হয়েছে তার বিনিময়ে 700 টাকা আজকে উনি কী করছে, প্রদান করছে। তাহলে উনি যখন 700 টাকা প্রদান করলেন তখন কি হইল, আমাদের নগদ বেড়ে গেল না? উনি যখন 700 টাকা প্রদান করলেন তাহলে নগদ বেড়ে গেল, অর্থাৎ নগদান হিসাব ডেবিট। আর কি অ্যাকাউন্ট রিসিভেবল, আপনি যখন ওনার থেকে টাকা পেলেন তখন অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, উনি আপনার দেনাদার না, উনি আপনাকে টাকা দিচ্ছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর ক্যাশ, যেহেতু ক্যাশে পাইছি সেহেতু নগদান হিসাব ডেবিট, নগদ যেহেতু বেড়ে গেছে, ক্যাশে পাইছে নগদ বেড়ে গেছে না, তাহলে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, নগদান হিসাব বা ক্যাশ হিসাব ডেবিট। এই দেখেন অ্যাকাউন্ট পেয়েবল কি 1200 টাকা, আর ক্যাশ হিসাব 1200 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল কত, ক্রেডিট 1200 টাকা। আমরা কি পর্যন্ত ক্লিয়ার? আপনার যদি কোনো এন্ট্রি ক্লিয়ার না হন তাহলে আমাকে ক্লিয়ারলি বলতে পারেন। আর এখানে একটু নয়েজ হচ্ছে, বাড়িতে আসছে তো এই জন্য নয়েজ হচ্ছে। 18 নম্বর কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে আমাদের 21 নম্বর, এবার হচ্ছে আমাদের 21 নম্বর। তা 21 নম্বর এন্ট্রিটাতে আমরা যাচ্ছি। একুশ তারিখ, মেড আ ক্যাশ পেমেন্ট, একটি ক্যাশ পেমেন্ট করা হয়েছে অফ টাকা 6,500 অন নোট পেয়েবলের মাধ্যমে 6,500 টাকার একটি পেমেন্ট প্রদান করা হয়েছে। মানে নোট পেয়েবল তো আমরা বুঝি যারা আমরা ধারাবাহিকভাবে ক্লাস করতেছি, নোট পেয়েবলের মাধ্যমে 6,500 টাকা প্রদান করা হয়েছে। তাহলে কি বলেন তো, যখন যদি আপনার নোট পেয়েবল আসে তাহলে আপনার কি আপনার থেকে একজন পাওনাদার বাড়ছে, তাহলে আপনি যখন ওই পাওনাদারকে প্রদান করে দিলেন তাহলে আপনার কী করছে, একটা দায় কমছে না। আপনি যখন পাওনাদারকে তার টাকাটা দিয়ে দিলেন তখন আপনার থেকে একটা দায় কমে গেছে না। আপনার যে দায়টা কমে গেছে সেটার কারণে এখানে কি হচ্ছে, আপনার নগদ যদিও কমে গেছে সেহেতু নগদান ক্রেডিট। আর যেহেতু অ্যাকাউন্ট কী হচ্ছে, নোট পেয়েবল পেমেন্ট করছেন তাহলে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট 6,500 টাকা এবং নগদ বা ক্যাশ ক্রেডিট 6,500 টাকা। দেখেন নোট পেয়েবল ডেবিট 6,500 টাকা, ক্যাশ বা নগদান কত, ক্যাশ বা নগদান 6,500 টাকা, নোট পেয়েবল। বুঝা গেছে? তাহলে নোট পেয়েবল কি, এটা একটা দেনা না, এটা একটা দেনাদার। নোট পেয়েবল একজন দেনাদার, বুঝা গেছে? এই আপনি আবার দেখে অনেকেই এইসব এন্ট্রি নিয়ে একটু ঝামেলায় পড়েন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে?
এরপর আমরা পরবর্তী এন্ট্রি দেখছি। পরবর্তী এন্ট্রি হচ্ছে 28 তারিখ রিসিভ ক্যাশ টাকা 1850, রিসিভড ক্যাশ টাকা 1850, 1850 টাকা নগদে পাওয়া গেল ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তিতে। এই কথাটার সাথে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সবাই পরিচিত নাই এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এই কথাটার সাথে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সবাই পরিচিত, পূর্ণ সেটেলমেন্ট। এবং বিশেষ করে যারা পূর্বে 9, 10 এবং এইচএসসিতে ইন্টারে ছিলাম, এইচএসসিতে কমার্সে ছিলাম, তারা তো পুরাই জানেন এই জিনিসটা কি। হ্যাঁ, কারণ যেহেতু অ্যাকাউন্ট রিসিভড টাকা 1850 ফুল সেটেলমেন্ট, মানে উনি বলতেছেন যে উনি 7 তারিখে, এই দেখেন, ক্যাশ রিসিভড ক্যাশ নগদে গ্রহণ করা হলো 1850 টাকা অ্যাজ ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তিতে, অফ রিমেইনিং মানি ফর সার্ভিসেস প্রোভাইডেড 7 জানুয়ারি 7, অর্থাৎ জানুয়ারির 7 তারিখে। এই দেখেন, আমরা জানুয়ারির 7 তারিখে যে সেবা প্রদান করা হয়েছে তার 3200 টাকার 1200 টাকা একবার প্রদান করা হয়েছে। কত তারিখে? 1200 টাকা প্রদান করছে 18 তারিখে। আবার এরপরে বাকি যতগুলো লইছে ওগুলো প্রদান করছে কত তারিখে? 18 তারিখে, তাও পূর্ণ নিষ্পত্তিতে। দেখেন এখানে 1850 টাকা আর ওইখানে কত টাকা? 1200 টাকা। তাহলে 1850 টাকা আর 1200 টাকা সব মিলে কত টাকা হয়েছে? 1850, তাহলে 1000 হচ্ছে 2000 টাকা। 2000, তাহলে 2050 টাকা প্রদান করা হয়েছে, বাকি 150 টাকা কি আছে? বাকি আছে। তারপরে উনি বলছে কি ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তিতে, মানে ওনার সাথে সেটেলমেন্ট করা হয়েছে, উনি পূর্ণ নিষ্পত্তিতে 1850 টাকা দিছে। আর কি দিছে? ফেইড দিয়ে দিছে। তাহলে এই ফেইড দিয়ে দেওয়ার কারণেই আপনার এখানে ভাট্টা গেছে না? এখানে ভাট্টা গেছে। কত টাকা ভাট্টা গেছে? 150 টাকা। কত টাকা ভাট্টা গেছে? 150 টাকা। তাহলে আমরা আগে সহজ হিসেব নিই। সহজ হিসেবটা হচ্ছে রিসিভড ক্যাশ টাকা 1850, তাহলে 1850 টাকা যেহেতু পাইছে সেহেতু নগদ বেড়ে গেছে। কি বেড়ে গেছে? নগদ বেড়ে গেছে। নগদ কত বাড়ছে? নগদ বাড়ছে, এই যেন যতই বাড়ুক নগদ বাড়ছে, সেহেতু নগদ ডেবিট। যেহেতু নগদ ডেবিট হয়ে গেছে, এবার বাকি যা হবে সব কিছু ক্রেডিট। এর বাকি যাই হোক সব কিছু ক্রেডিট। তাহলে কী হয়েছে? নোট পেয়েবল। উনি কী করছেন? না, উনি অ্যাকাউন্ট রিসিভেবল। উনি দেনাদার না, যিনি আমাকে সেবা পূর্বে দেয়, সেবা দিছি আমি, কিন্তু উনি আমাকে কি দেয় না? টাকা দেয় না। তাহলে উনি আমার দেনাদার না? তাহলে উনি যখন আমাকে টাকাটা দিবে তখন তিনি কি দেনাদার খাতায় তো উঠবে। তাহলে এই ভাট্টা হিসেব ডেবিট কত টাকা? ভাট্টা হিসেব ক্রেডিট 150 টাকা, এবং দেনাদার হিসাব বা অ্যাকাউন্ট রিসিভেবল, পেয়েবল তো হচ্ছে পাওনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল 1850 টাকা। তাহলে রিসিভ ক্যাশ টাকা, যেহেতু ক্যাশ 1850 টাকা ডেবিট, এবং অ্যাকাউন্ট রিসিভেবল প্রথম হবে ভাট্টা 150 টাকা ক্রেডিট, এবং অ্যাকাউন্ট রিসিভেবল 1850 টাকা ক্রেডিট। এখানে ওনারা ডিসকাউন্ট এক্সপেন্স দিচ্ছে, এখানে আমরা পূর্ব ক্লাসে ডিসকাউন্ট এক্সপেন্স দিয়ে করেছি। আপনি ভাট্টা দিলে হবে, ওই ডিসকাউন্ট এক্সপেন্স ভাট্টা, বাংলায় ভাট্টা, এই তো ডিসকাউন্ট এক্সপেন্স বাংলায় ভাট্টা। তাহলে এই ছোট্ট একটা ইনফরমেশান আমরা জেনে নিই। যেহেতু ক্যাশ ওনার থেকে আমরা পাবো, যখন উনি 3200 টাকা থেকে 1200 টাকা দিয়ে দিচ্ছে, ওনার থেকে পাবো আমরা কত টাকা? 2000 টাকা। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের কাছে আমরা পাবো 2000 টাকা। তো কিন্তু উনি আমাদের কত দিছে? পূর্ণ নিষ্পত্তিতে 1850 টাকা দিছে। পূর্ণ নিষ্পত্তিতে 1850 টাকা দিছে। কম আছে কত টাকা? কম আছে 150 টাকা। ওই 150 টাকা আমরা ভাট্টার দিকে ধরে নিব। এটা আবার ওই যে মালিকানা সত্ত্বের মধ্যে আমরা বুঝাইছি না, যে মালিকানা সত্ত্বের মধ্যে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি, এই অনাদায়ের এই পাওনা সঞ্চিতি থেকে আমরা 150 টাকা যোগ করে আমরা আমাদের ব্যবসায় লাভ লস হিসেব করে নেব। ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট পেয়েবল
এই যে ডিসকাউন্ট এক্সপেন্স দিছি অর্থাৎ ভাটটা দিছি আমরা, এই ডিসকাউন্ট এক্সপেন্স দেওয়ার কারণে আমি এটা কোথা থেকে নিব, আমি হচ্ছে কি অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে তুলে নিব। তাহলে এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার, এ পর্যন্ত আমরা ক্লিয়ার না? আমি আবারও বলছি, এই অ্যাকাউন্ট যে পেয়েবলটা দেখতেছেন, এই অ্যাকাউন্ট পেয়েবল 2000 টাকা হওয়ার কারণ হচ্ছে কারণ আমরা তার কাছ থেকে কিন্তু মূলত 2000 টাকা পাবো। আমরা ভাটটা 150 টাকা দিয়ে আমরা কী করছি, ভাটটা 150 টাকা দিয়ে আমরা কী করছি, মিলিয়ে নিছি, মানে লাভ লস সমতা করে নিছি। এবার হচ্ছে 30শে জানুয়ারি পেইড টাকা প্রদান করা হলো 1200 টাকা এমপ্লয়ার্স স্যালারিস, কর্মীদের বেতনের জন্য 1200 টাকা প্রদান করা হলো এবং টাকা 800 এবং 800 টাকা ফর অ্যাডভার্টাইজিং বিল, অর্থাৎ বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং বিল, বিজ্ঞাপনের জন্য, অর্থাৎ কর্মীদের বেতন দেওয়া হয়েছে 1200 টাকা এবং বিজ্ঞাপনের জন্য খরচ করা হয়েছে কত টাকা, 800 টাকা। তাহলে কর্মীদের বেতন দিছে, কী হয়েছে, নগদ কমে গেছে, বিজ্ঞাপনের জন্য দিছে, নগদ কমে গেছে। যেহেতু নগদ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট, তাহলে নগদান হিসাব ক্রেডিটে সরাসরি 1200 আর 800 কত টাকা, 1200 আর 800 2000 টাকা, সরাসরি 2000 টাকা চলে গেছে। এবার এখানে হচ্ছে স্যালারি ডেবিট 1200 টাকা, অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট 800 টাকা। দেখেন ঠিক আছে কি না? স্যালারি এক্সপেন্স, স্যালারি খরচ ডেবিট, এক্সপেন্স না দিলে হবে, স্যালারি ডেবিট 1200 টাকা, অ্যাডভার্টাইজমেন্ট 800 টাকা, আর ক্যাশে সরাসরি ক্রেডিটে কত চলে গেছে, 2000 টাকা, যেহেতু ক্যাশ থেকে 2000 টাকা খরচ হয়েছে। বুঝে গেছে? এবার দেখেন আরেকটা অ্যাডজাস্টিং এন্ট্রি, সর্বশেষ সাপ্লাইস মনিহারি অন হ্যান্ড, হাতের মধ্যে আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, মাস শেষে 31 তারিখে, মানে মাসের 31 তারিখে কত টাকা মনিহারি আছে, 250 টাকার। তাহলে দেখেন কতটা ইন্টারেস্টিং বিষয়টা, মানে উনি কত তারিখে 750 টাকা, 700 টাকা 14 তারিখে 700 টাকার কী করলো, মনিহারি ক্রয় করলো। 14 তারিখে 700 টাকার মনিহারি ক্রয় করছে না, কিন্তু দেখা গেছে যে ওনার ওই 14 তারিখে 700 মনিহারি যেটা ক্রয় করছে, ওইটা মাস শেষে এসে দেখতেছে মাত্র 250 টাকা আছে। তাহলে ওনার যে মনিহারিটা খরচ হলো, ওই খরচটা দেখাতে হবে না? তাহলে কী হবে, সাপ্লায়ার এক্সপেন্স মানে মনিহারি খরচ কত, 750 টাকা, 750 টাকা না, মনিহারি খরচ 750 টাকা। এরপরে যে মনিহারি খরচ কত টাকা, 750 টাকা। কি এখন আছে 750 টাকা? তাই এখন নাই, এখন হচ্ছে কত, 450 টাকা, যেহেতু 750 টাকা থেকে 250 টাকা চলে গেছে। তাহলে সাপ্লায়ার 450 টাকা, কারণ আমরা যখন মাসের শেষে ওই হিসেবটা করবো, তখন ওটা পরবর্তী মাসের আবার হিসেবের খাতায় আনতে হবে, তাই না? তাই আমরা দেখেছি সাপ্লায়ার এক্সপেন্স মানে সাপ্লায়ার খরচ 450 টাকা। কেন 450 টাকা হয়েছে, কারণ এখানে যে 250 টাকা বলছে আছে, ওই 250 টাকা কী যাবে, 750 টাকা থেকে কী যাবে, মাইনাস হবে। এখানে এই জিনিসটা দেখাই দিবেন, এই জিনিসটা দেখানোটা অত্যন্ত ভালো। এটা মানে প্রশ্ন যিনি খাতাটা দেখবেন উনি বুঝবেন আপনার ম্যাথের অবস্থা, আপনি যে কতটুকু মানে এই অঙ্কটা কতটুকু বুঝছেন, না কারো থেকে দেখে করছেন নাকি কপির মাধ্যমে করছেন, ওইটা উনি এইটার মাধ্যমেই বুঝে নেবে। আপনি যখন এই জিনিসটা শো করবেন উনি বুঝবে না যে স্টুডেন্ট অবশ্যই বুঝছে। তো সর্বোপরি আমাদের আজকের ক্লাসটা আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। যারা বুঝেন নাই অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে লাইভে আসার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা, শ্রেণীভিত্তিক ভালোবাসা রেখেই আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।